এখানে মূলত তিনটি বিষয় স্পষ্ট আমরা মনে করছি। প্রথমত, সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত তিনটি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারেই বাতিলের খাতায় ফেলে দেওয়ার মতো ঝুঁকি সৃষ্টি করেছে, যে আমাদের সকলের জন্য উদ্বেগজনক বলে আমরা মনে করি। ইতিমধ্যে আমরা সেই বিষয়ে সরকারকে জানিয়েছি, আপনাদের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশ করেছি। আজকে আরও একবার বিষয়টি গুরুত্ব দিয়ে সরকার উল্লেখ করছি। সরকার যে অবস্থানটি নিয়েছে বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশগুলোকে স্থগিতের মাধ্যমে, রহিত করার মাধ্যমে, এর ফলে একটা জিনিস পরিষ্কার যে আসলে সরকার বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সত্যিকার অর্থে কতটুকু কমিটমেন্ট আছে, এই প্রশ্নটা উত্থাপিত হওয়াটা যৌক্তিক। এবং এইটি বিষয়টিকে একেবারেই বাতিল করার মতো একটা পরিস্থিতি, ঝুঁকি সৃষ্টি হয়েছে এখন। এই তিনটি অধ্যাদেশের ক্ষেত্রে সরকার সরাসরি কোনো টাইমলাইনও ঠিক করেনি, যেগুলো অন্য ক্ষেত্রে হয়েছে, যেটি উদ্বেগজনক, বা ভবিষ্যতে করা হবে, কীভাবে করা হবে ইত্যাদির কোনো ইঙ্গিত আমরা এখন পর্যন্ত পাইনি। দ্বিতীয়ত, জাতীয় মানবাধিকার কমিশন ও দুদক সহ 16টি অধ্যাদেশ পরবর্তী সময়ে শক্তিশালী করে আনার কথা বলা হয়েছে, যদিও সেই সময়কালও সুনির্দিষ্ট করা হয়নি এখনো পর্যন্ত। তৃতীয় ধাপে যে থাকার সুপারিশ, তৃতীয় ধাপে পুলিশ কমিশন সহ 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে এনে পাশ করার কথা বলা হয়েছে, যদিও এসব ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনা হবে সেটি স্পষ্ট নয়। এখানে আমাদের উদ্বেগের জায়গা আছে। এখানে লক্ষণীয় হচ্ছে সরকার মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন, গুম প্রতিরোধ সহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে ক্ষেত্রে পিছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে, যা দেশের আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি দূরকরণে প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করতে পারত বা করার ইখতিয়ার রয়েছে বা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুলিশ কমিশন অধ্যাদেশ, যা চরম দুর্বলতার কারণে সম্পূর্ণ বাতিলযোগ্য, আমরা রিপিট করছি, আমরা এই ঘর থেকে আরও আগে বলেছি, পুলিশ কমিশন অধ্যাদেশ নামে যেটি হয়েছে সম্পূর্ণভাবে বাতিলযোগ্য, কারণ সেটি বাস্তবে কোনো স্বাধীন পুলিশ কমিশন হওয়ার কোনো মতো সুযোগ নেই। এই দুর্বলতার কারণে এটা বাতিলযোগ্য হওয়া সত্ত্বেও সেটিকে প্রস্তাবিত কমিশন যেটা করা হয়েছে, এটা যে প্রস্তাব করা হয়েছে তার মাধ্যমে এই প্রস্তাবিত কমিশনটাকে সরকারি নিয়ন্ত্রণ নিশ্চিত করার অতিরিক্ত বিধান যুক্ত করে বিল আকারে পাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা হতাশাজনক। এমনিতেই এই কমিশনটি যেভাবে প্রস্তাব করা হয়েছে সেটি সম্পূর্ণভাবে সরকারি নিয়ন্ত্রণে থাকবে। এর সাথে যুক্ত হতে যাচ্ছে আরও একটি ধারা বা বিধান, যার মাধ্যমে আইজিপি নিয়োগের বিধানটি সরকারের হাতে থাকবে, যেটি সুনির্দিষ্ট উল্লেখ করার জন্য এই বিধানটি উল্লেখ করে সরকার প্রস্তাব করছে যে তারা এটাকে আইনে রূপান্তর করবে, যেটি আমরা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দা জানাচ্ছি। এই অবস্থায় আমরা কয়েকটি বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করছি আরও সুনির্দিষ্টভাবে। যে বিষয়গুলোতে যে বিষয়গুলোতে আইনে পরিবর্তন, যে অধ্যাদেশগুলোকে আইনে পরিবর্তন জরুরি, আমরা যে অবস্থায় আছে সেই অবস্থায় হুবহু আইন পরিবর্তন করার প্রয়োজন বলে মনে করি। তার মধ্যে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি সর্বোচ্চ। দেশের বিচার ব্যবস্থায় দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা দূর করতে এবং দীর্ঘদিনের প্রতীক্ষিত সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠার যে 3টি অধ্যাদেশ জারি করেছিল, তা বিচার বিভাগের স্বাধীনতা এবং জন আস্থা পূরণের জন্য অপরিহার্য ছিল, সর্বোচ্চ প্রাধান্যের বিষয় ছিল। আপনারা জানেন আমাদের সঙ্গে যেমন উদাহরণস্বরূপ সংবিধানে আমাদের সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগের বিধান তৈরি করার বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও 54 বছরে সেটি হয়নি। সেই জায়গায় যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটি আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকারের যে সমস্ত ক্ষেত্রগুলোতে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল এই অধ্যাদেশগুলো। সেগুলো সরকার এখন রহিত করতে চাচ্ছে, এটি উদ্বেগজনক। আমরা মনে করি অনতিবিলম্বে সেগুলোকে আইনে রূপান্তর করা উচিত। মূলত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের বিচার বিভাগের নিয়োগে স্বচ্ছতা আনতে এবং মেধার মূল্যায়ন নিশ্চিত করতে, এবং বিশেষ করে বিচারক নিয়োগের দলীয় রাজনৈতিক ও সরকারি প্রভাব দূর করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 প্রণয়ন করা হয়েছিল, যেখানে বিচারক নিয়োগের জন্য একজন উপযুক্ত ব্যক্তি বাছাইয়ের দায়িত্ব অর্পণ করা হয় সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের কাছে, প্রধান বিচারপতির নেতৃত্বে এই স্বতন্ত্র এই কাউন্সিল যোগ্য ব্যক্তিদের
নাম রাষ্ট্রপতির নিকট প্রস্তাব করার কথা করবেন, যেটা করা হয়েছে এক দফা, তার উপর ভিত্তি করে নিয়োগ হয়েছে। এর মাধ্যমে হাইকোর্ট বিচার বিভাগ এক দফা নিয়োগ সম্পন্ন হয়েছে। অধ্যাদেশটি রহিত করার ফলে যেটা হয়েছে, বিচারক নিয়োগের বিধায় বিষয়টি আবার পুরনো ধারায় ফিরে যাবে, যা সরকার প্রধান বা সরকারের ইচ্ছা অনুযায়ী রাজনৈতিক বিবেচনার অনুযায়ী হবে, সেই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা এক পা অগ্রসর হয়ে আবার দুই পা পিছনে হাঁটার একটা অবস্থার মধ্যে চলে গেছি বিচার বিভাগকে কেন্দ্র করে। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতার এবং কার্যকর স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে এবং সেই স্বাধীনতা কার্যকর প্রয়োগের লক্ষ্যে যে অধস্তন আদালতের নিয়োগ, পদোন্নতি, তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বিধান কল্পে একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ প্রণয়ন করা হয়। আপনারা সবাই জানেন, এটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে, আন্তর্জাতিকভাবেও আলোচিত প্রশংসিত হয়েছে। অধ্যাদেশটি সুপ্রিম কোর্ট বিচারালয়ের সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির উপর ন্যস্ত করা হয় এই অধ্যাদেশ অনুযায়ী, এবং সচিবালয়ের সচিবকে করা হয় প্রশাসনিক প্রধান। কিন্তু সরকার রোহিতকরণের পেছনে যে সমস্ত যুক্তি তুলে ধরছে এখন পর্যন্ত আমাদের জানা মতে, তার সারমর্ম হচ্ছে উচ্চ ও অধস্থন আদালতকে সার্বিকভাবে বিচার বিভাগ আদালত সহ উচ্চ অধস্থন আদালত সহ সার্বিকভাবে বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিতের পথ রুদ্ধ করে দলীয় রাজনৈতিক প্রভাব ও সরকারি ও প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে বিচার বিভাগকে রাখার যে চর্চা, সেটি অব্যাহত রাখা, যেটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। এটা নিশ্চয়ই সরকার জেনে শুনে কিনা আমরা জানি না, এটি সরকারের জন্য আত্মঘাতী। কারণ বিচার বিভাগ স্বাধীন না হলে, বিচার বিভাগ দলীয়করণ হলে, বিচার বিভাগের দলীয় প্রয়োগের ফলে যে অনাচার হয়, যে অবিচার হয়, তার শিকার কিন্তু আমাদের সংসদে যারা উপস্থিত, তারা প্রতিটি সম্মানিত সদস্য সেই বিষয়ে সম্পূর্ণভাবে ওয়াকফ হন, অনেকে ব্যক্তিগতভাবে তার ভুক্তভোগী। কাজে এই বিষয়টি আমাদের নতুন করে বলার প্রয়োজন হচ্ছে, এটি দুঃখজনক। দ্বিতীয় যে বিষয়টি অত্যন্ত প্রাধান্য দিতে চাই আমরা, সেটা হচ্ছে কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশটির বিষয়গুলো। দেশে একটি কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা এবং গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশগুলো এখনই পাশ করতে আগ্রহী নয়, বরং পরে করতে আগ্রহী। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানবাধিকার কমিশন ও বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা ও গুম প্রতিরোধ সংক্রান্ত বিধানের অভাবে মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে, তার ভুক্তভোগী ক্ষমতাসীন দল এবং প্রয়োজনীয়তা কেন এখনও উপলব্ধি করতে পারছেন না, সেটা বোধগম্য নয়। এসব বিষয়কে সামনে রেখে আলোচিত অধ্যাদেশসমূহকে অনিশ্চয়তায় ফেলে দেওয়া হলে তা আরও শঙ্কা ও উদ্বেগের সৃষ্টি করছে আমাদের মধ্যে, এবং এটি ইতিমধ্যে বিভিন্নভাবে আলোচিত হয়েছে, গণমাধ্যম সহ আপনাদের লেখনীর মাধ্যমে বিভিন্নভাবে প্রচারিত হয়েছে। প্রশাসনিক যে উদ্দেশ্যে এই বিষয়টাকে এই অবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, বিশেষ করে মানবাধিকার কমিশন অধ্যাদেশটি এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ, তার মূল উদ্দেশ্য হচ্ছে প্রশাসনিক স্বাধীনতা, যে কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সেটির প্রশাসনিক স্বাধীনতা খর্ব করা। যে যুক্তি দেওয়া হচ্ছে যে কমিশনকে লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগের অধীনে রাখার প্রস্তাব করা হচ্ছে, অর্থাৎ বাস্তবে জাতীয় মানবাধিকার কমিশন যেটি স্বাধীন কমিশন হওয়ার কথা, যেটা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সম্পূর্ণভাবে সরকারের কোনো প্রকার নিয়ন্ত্রণের বাইরে থাকার কথা, যে সুযোগটি সৃষ্টি হচ্ছিল সেটার থেকে সরকার সরে এসছে এবং সেটাকে সরকারের নিয়ন্ত্রণাধীন আনার চেষ্টা করছে। দ্বিতীয় যে বিষয়টি যুক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে এক ধরনের বাধা সৃষ্টি করার হচ্ছে তার মূল উদ্দেশ্য। নিরাপত্তা বাহিনী আপনারা হয়তো জানেন যে জাতীয় মানবাধিকার কমিশন আইন অনুযায়ী আইন প্রকারী সংস্থা সহ নিরাপত্তা বাহিনী সহ যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকবে, তাদের সকলের ক্ষেত্রেই এই কমিশন আওতাভুক্ত হবে, এই ধরনের এখতিয়ার দেওয়া হয়েছে। কিন্তু এখানে যে যুক্তিটা তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্তের আগে সরকারের পূর্ব অনুমতি নেওয়ার বিধান যুক্ত করতে হবে, যেটা একটা অস্বাভাবিক একটা দাবি এবং অযৌক্তিক দাবি। সকল নাগরিকের সমান অধিকার, কাউকে আলাদা করে বৈষম্যমূলকভাবে দেখার কোনো সুযোগ নেই। বিশেষ করে যে অপরাধের ক্ষেত্রে বা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সকল নাগরিক, যে সেনাবাহিনী হোক বা শৃঙ্খলা বাহিনী হোক, আইন প্রকারী সংস্থা হোক,
সকলকে সমান মানদণ্ডে দেখতে হবে। তাদের জন্য কেন সরকারের অনুমতি লাগবে, অর্থাৎ তাদের নিজেদের অনুমতি লাগবে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নিজেদের পূর্ণ অনুমোদন লাগার সুযোগ সৃষ্টি করার জন্য এই ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে, যেটাকে আমরা ধিক্কার জানাই এবং অগ্রহণযোগ্য মনে করি। বিচারিক ক্ষমতাকে নির্বাহিত ক্ষমতায় রূপান্তর করার কথা বলা হচ্ছে এবং বিশেষ করে একটা এই অধ্যাদেশে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে, সেটা 16 ধারা অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যকে গ্রেপ্তার করতে হলে আদালতের অনুমতির প্রয়োজন, যেটা অত্যন্ত যৌক্তিক এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে তারা বলতে চাচ্ছেন যে এই ক্ষমতা সরকারের আদালতের হাত থেকে সরিয়ে নিয়ে সরকারের হাতে দিতে হবে, যেটি করে এটা অনেকটা ছেলে খেলার মতো, এটা মামার বাড়ির আবদার। এটি তো হতে হওয়ার কোনো কথা নয়। কেন এটা করবে সরকার এবং সেখানে কেন এই ধরনের ষড়যন্ত্রমূলক দাবির কাছে কেন তারা আত্মসমর্পণ করবে, সেটি আমাদের কাছে বোধগম্য নয়। এই সব কিছু মিলিয়ে যে বিচার হওয়ার ঝুঁকির সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে জাতীয় মানবাধিকার কমিশন, আপনারা জানেন যে আমাদের আন্তর্জাতিক মানদণ্ডে সর্বনিম্ন পর্যায়ে এখনও ছিল, যদিও এখন কমিশন নাই বললেই চলে, তার যে অবস্থা আছে সেটি কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে সর্বনিম্ন পর্যায়ে আছে। এই অধ্যাদেশটি আইনে পরিণত হলে এবং তদনুযায়ী যদি জাতীয় মানবাধিকার কমিশন কার্যকরভাবে তার দায়িত্ব পালন করতে পারে, তাইলে আমাদের এই কমিশনের এ গ্রেডের উন্নয়নের সুযোগ আছে। সেই সুযোগটাকে আসলে সম্পূর্ণভাবে বিনষ্ট করার ঝুঁকি সৃষ্টি করছে সরকার বা জাতীয় সংসদ। যেটি কেন করছেন তারা নিজেরা সেটি প্রশ্নের জবাব আমি মনে করি পরিষ্কারভাবে জানেন না। যেভাবে দিতে চেষ্টা করছেন সেটা এক ধরনের হলো যে ফাঁকা বলি ছাড়া আর কিছুই নয়। কয়েকটি পুনর্মূল্যায়ন বা সংশোধন সাপেক্ষে জরুরি ভিত্তিতে সংসদে আইন হিসেবে রূপান্তর করা প্রয়োজন বলে আমরা মনে করি, যার মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 2025। আপনারা জানেন যে এই ঘরে বসে বা বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে আমরা ইতিমধ্যে দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনাকে অবজ্ঞা করে, অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ অবজ্ঞা করে অন্তর্বর্তী সরকার যেভাবে দুদক সংশোধন অধ্যাদেশ 2025 প্রণয়ন করেছিল সেটি অগ্রহণযোগ্য ছিল। তা সত্ত্বেও এই আইনটি যতটুকু আছে সেটিকে এখনও সংশোধনযোগ্য অবস্থায় আছে বলে আমরা মনে করি এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করি যে এইভাবে অনির্দিষ্টকালের জন্য অধ্যাদেশটিকে ফেলে না রেখে অনতিবিলম্বে সংসদের সাথে আলোচনা সাপেক্ষে এই অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করতে হবে। যে সকল সুপারিশের ক্ষেত্রে বিশেষ করে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সম্মতি সহ জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে এবং জুলাই সনদের বাইরেও দুদক সংস্কার কমিশনের যে সকল প্রস্তাবে বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনে লিখিতভাবে সমর্থন জানিয়েছে, সেগুলোর আলোকে দুদক অধ্যাদেশটি সংশোধন করে অবিলম্বে সংসদে আইন হিসেবে অনুমোদনের দাবি জানাচ্ছি আমরা। বিশেষ করে একটু সময় নিতে চাই এক্ষেত্রে দুদকের পরিপূর্ণ স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কৌশলগত সুপারিশ, যার উপর ভিত্তি করে একটি স্বাধীন বাছাই ও পর্যালোচনা কমিটি সৃষ্টির বিধান থাকার কথা, সেটি অবজ্ঞা করা হয়েছে। সেটি একটি পর্যায়ে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টাগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ রাজি হয়েছিল টিআইবির সাথে যে তারা এই বিষয়টিতে অন্তর্ভুক্ত করবে দীর্ঘ আলোচনার পর, এবং সেটি লিখিতভাবেও তারা সেই টেক্সট বা কী লিখিত হবে সেই বিষয়টি মূল সুপারিশের সাথে সামঞ্জস্য রেখে অন্তর্ভুক্ত করার জন্য অঙ্গীকার করেছিলেন। তা সত্ত্বেও পরবর্তীতে সেটা থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে। এই বিষয়টি জানা সত্ত্বেও যেই বিধানটির কথা আমরা বলছি সেই বিধানটি সবগুলো রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি সম্পূর্ণভাবে উইদাউট এনি নোট অফ ডিসেন্ট একমত হয়েছিল। অর্থাৎ দুদকের জন্য বাছাই ও পর্যালোচনা কমিটি থাকতে হবে যেটি স্বাধীনভাবে কাজ করবে। এটি রাখা হয়নি, এটি আমরা মনে করি বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা দরকার। এছাড়া অধ্যাদেশে দুদক আপোষযোগ্য অপরাধ উল্লেখিত হলেও একই অনুচ্ছেদে স্ববিরোধী ধারা অন্তর্ভুক্ত করে দায় স্বীকারের নামে আপোষের সুযোগ দিয়ে দুর্নীতি সুরক্ষার জন্য এক ধরনের ফ্লাডগেট তৈরি করেছে, যেটি পরিবর্তন করা দরকার বা বন্ধ করা দরকার। আমরা মনে করি কমিশনের নিয়োগে অভিজ্ঞতার শর্ত 15 থেকে বাড়িয়ে 20 বছর করা হয়েছে, যেটিও দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার সাথে সাংঘর্ষিক। বেসরকারি খাতের দুর্নীতিকে আইনে আওতামুক্ত রাখা হয়েছে, যেটি শুধুমাত্র জাতীয় দুদক সংস্কার কমিশনের প্রস্তাবই নয়, বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশনের সদস্য রাষ্ট্র
তার অংশ হিসাবে এটি বাংলাদেশ বাধ্যতামূলকভাবে করতে আইনে রূপান্তর করতে তারা অঙ্গীকার করেছেন। সেখান থেকে কেন সরে থাকছে সরকার সেটি আমাদের কাছে বোধগম্য নয়। বিশেষ করে আপনারা হয়তো অনেকেই জানবেন বা জেনেছেন যে ইতিমধ্যে সামনের সপ্তাহে দুদিন পরে ইনফ্যাক্ট এই আগামীকাল থেকেই জাতিসংঘের এই যে কনভেনশন সেটা রিভিউ কার্যক্রম পর্যালোচনা কার্যক্রম শুরু হচ্ছে। বিদেশি যারা পিয়ার রিভিউ অংশগ্রহণকারীগণ আসবেন। এই সময়েও এই ধরনের জানা সত্ত্বেও বিশেষ করে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্বাধীনেই কিন্তু এই আইনটি নিয়ে যেরকম কাজ করা হয়েছে একইভাবে যে জাতিসংঘের যে কনভেনশন সেই রিভিউ কার্যক্রমটি আইন মন্ত্রণালয়ের অধীনেই হচ্ছে। তা সত্ত্বেও কেন এই ধরনের অবস্থান থেকে সরকার সরে আসছে সেটি আমাদের বোধগম্য নয়। এছাড়া আরও কয়েকটি সুপারিশের কথা আমরা এখানে উল্লেখ করতে চাই। সংবিধানের 20(2) অনুচ্ছেদ সংশোধন করে এই বিষয়টিও সকল রাজনৈতিক দলের ঐকমত্য আছে। সংশোধন করে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহারকে অপরাধ হিসেবে ঘোষণা করার এখতিয়ার দেয়া, জাতীয় দুর্নীতিবিরোধী কৌশল প্রণয়ন ও তা বাস্তবায়নের পর্যবেক্ষণের জন্য বিশেষায়িত দুর্নীতি বিরোধী ন্যায়পাল কার্যালয় প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় আইনি ক্ষমতার অপব্যবহার রোধে স্বার্থদ্বন্দ্ব প্রতিরোধ ও নিরসন আইন প্রণয়ন করা, কোম্পানি, ট্রাস্ট ও ফাউন্ডেশনের চূড়ান্ত মালিকানার স্বচ্ছতা বা বেনিফিশিয়ারি ওনারশিপ ট্রান্সপারেন্সি আইন প্রণয়ন উপযুক্ত উন্মুক্ত রেজিস্ট্রারের মাধ্যমে প্রকাশের বিধান যুক্ত করা। আপনাদেরকে একটুখানি হাফ এ মিনিটে বলছি আমরা কেন এই আইনটির কথা গুরুত্ব দিচ্ছি। তার কারণ হচ্ছে বাংলাদেশে যে ব্যাংকিং খাত সহ বিভিন্ন আর্থিক খাতে যে লুটপাট হয়েছে তা অন্যতম মাধ্যম ছিল যে এই যে মালিকানার গোপনীয়তা, মালিকানার স্বচ্ছতা, চূড়ান্ত মালিকানার স্বচ্ছতা না থাকার কারণে সেই সুযোগে একই ব্যক্তি একাধিক কোম্পানি গঠন করে তার মাধ্যমে জালিয়াতির মাধ্যমে অর্থ পাচার করেছে। যে এটি এই প্রতিরোধ করার অন্যতম উপায় হচ্ছে এই আইনটি প্রণয়ন করা, অর্থাৎ বেনিফিশিয়ারি ওনারশিপ ট্রান্সপারেন্সি অ্যাক্ট, এবং তার উপর ভিত্তি করে একটা উন্মুক্ত রেজিস্টার আপনার আমার সকলের জন্য সেটা অ্যাক্সেসিবল হবে। এই ধরনের বিধান সম্পন্ন একটি আইন প্রণয়ন করতে হবে যেটি সকল রাজনৈতিক দল একমত হয়েছে। কেন সেটি থাকবে না আইনে আমরা সেটা কেন আইনটি হবে না সেটা আমরা বুঝতে পারি না।